আচ্ছা, আপনার পাড়ায় কি এমন কোনো ছেলে আছে যাকে সবাই হাবা বা পাগল বলে ডাকে, যাকে দেখলে আপনার পাড়ার পিচ্চিরাও খেপায়, আর সেও বোকার মতো হেসে সবকিছু সহ্য করে নেয়? আমরা সাধারণত এমন মানুষদেরকে পাত্তাই দেই না, তাই না? কিন্তু এখানেই তো আসল টুইস্ট। একবার ভাবুন তো, যাকে আপনি দিনের পর দিন বলদ ভেবে আসছেন, সে আসলে কোনো সাধারণ মানুষ না। সে উত্তর কোরিয়ার সব থেকে ভয়ানক এক কিলিং মেশিন, যার আঙ্গুলের এক ইশারায় আস্ত একটা শহর তছনছ হয়ে যেতে পারে। অথচ গত 2 বছর ধরে সে আপনার বাড়ির পাশেই একদম বোকা সেজে আছে। কেন জানেন? কারণ সে একটা বিশেষ মিশনে দক্ষিণ কোরিয়া এসেছে। কিন্তু খেলাটা ঘুরে যায় ঠিক তখনই যখন হুট করে একদিন তার পেজার একটা কোড আসে, সেলফ ডিস্ট্রাক্ট, অর্থাৎ নিজের দেশ থেকেই তাকে মরার অর্ডার দেওয়া হয়েছে। যেই দেশের জন্য সে নিজের পরিচয়, নিজের মা সবকিছু বিসর্জন দিল, সেই দেশই তাকে এখন কেন মরতে বলছে? আর কেনই বা এই ভয়ানক যোদ্ধা গল্পের শেষে এসে সবকিছু ছেড়ে বাচ্চাদের মতো হাওমাও করে কেঁদে উঠেছিল? আজকের গল্পটা কোনো সাধারণ স্পাই থ্রিলার না, এটা এমন একটা কাহিনী যেটা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে, আর শেষে গিয়ে হয়তো নিজের অজান্তেই আপনার চোখটাও ভিজে উঠবে। হ্যালো মুভিম্যানের বন্ধুরা, চলুন না দেরি না করে আমরা ডুব দেই ডঙ্গুর সেই রহস্যময় দুনিয়ায়। আর আমাদের আজকের মুভির নাম সিক্রেটলি গ্রেটলি। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। আমাদের আজকের গল্পটা এমন একটা জায়গায় শুরু হয় যা শুনলে বুকের ভেতরটা কেমন জানি ছ্যাদ করে ওঠে। জায়গাটা উত্তর কোরিয়া। সিনেমার হিরো, যার নাম রাইওয়ান, সে একজন স্পেশাল ফোর্সের অফিসার, আর সে এখন দাঁড়িয়ে আছে তার এক সিনিয়র কর্মকর্তার সামনে। কর্নেলের মুখে একটা বিশাল কাটা দাগ, দেখলেই বোঝা যায় লোকটা যেন সাক্ষাৎ জমদূত। কর্নেল সাহেব রাইওয়ানকে একটা নতুন মিশনের জন্য ব্রিফিং দিচ্ছিলেন, আর তার প্রতিটা কথাই যেন বরফের মতো ঠান্ডা। কর্নেল বললেন, এই মিশনের জন্য তুমি দক্ষিণ কোরিয়ায় যাচ্ছ, কিন্তু একটা কথা মাথায় নাও, এই মুহূর্ত থেকে তোমার নিজের জীবনের আর কোনো দাম নেই। তোমার জীবনটা এখন দেশে, তুমি দেশের জন্য অলরেডি মরে গেছো। কথাটা শোনার পর রাইওয়ানের চেহারায় কোনো ভাবান্তর দেখা গেল না, কারণ এই ধরনের কথা শুনতে শুনতে ওরা বড় হয়েছে। ওদের শেখানো হয়েছে দেশ সবার আগে, নিজের জীবন সেখানে তুচ্ছ। তারপর কর্নেল আরো বললেন, হয়তো এটাই আমাদের শেষ দেখা, আর যদি তুমি দেশের সাথে বেইমানি করো তাহলে সেই দিন আমাদের দেখা হবে শত্রু হিসেবে, আর সেদিন হয় তুমি বাঁচবে না হয় আমি। বুঝতে পারছেন কি সাংঘাতিক একটা ব্যাপার? আসলে উত্তর কোরিয়া থেকে যখন কোনো গুপ্তচরকে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হয়, তখন তাদের ব্রেন ওয়াশটা এভাবেই করা হয়, কারণ অনেকেই দক্ষিণ কোরিয়ার জাঁকজমক, স্বাধীনতা আর ভালো জীবনযাত্রার লোভে পড়ে ফিরে আসতে চায় না, আর এজন্যই বেশিরভাগ গুপ্তচররা দেশের সাথে বেইমানি করে। আর তখন উত্তর কোরিয়াকে আবারও নতুন করে গুপ্তচর পাঠাতে হয় ওই বেইমানদের খুঁজে বের করে মেরে ফেলার জন্য। কি ভয়ানক এক চক্র, তাই না? যাই হোক, এই ঘটনার ঠিক 2 বছর পরের দৃশ্যে চলে আসি আমরা। আমাদের রাইওয়ান এখন দক্ষিণ কোরিয়ার একটা সাধারণ মহল্লায় বসবাস করছে, আর তার নতুন নাম বাংডঙ্গু। মিশনের নিয়ম অনুযায়ী তাকে আর 10টা সাধারণ মানুষের সাথে এমন ভাবে মিশে যেতে হবে যেন কেউ তাকে ভুলেও সন্দেহ না করে, আর তার জন্যই তাকে দেওয়া হয়েছে একটা বিশেষ চরিত্র, মহল্লার সব থেকে বোকা আর আহমক একটা ছেলের চরিত্র। আর ডঙ্গু সেই চরিত্রটা কি নিপুণ ভাবে ফুটিয়ে না তুলছে। সে এতটাই বোকা সেজে থাকে যে মহল্লার পিচ্চি বাচ্চারাও তাকে দেখলে ঢিল মারে, সারাক্ষণ ওকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু এই বোকা ছেলেটার উপর মায়া পড়ে যায় এক দোকানদার মহিলা। তিনি ডঙ্গুকে নিজের দোকানের কাজ দেন, আর নিজের ছেলের মতোই স্নেহ করে আশ্রয় দেন। এই মহল্লার সবাই ডঙ্গুকে ডঙ্গু নামেই চেনে। ছেলেটা কোত্থেকে এসেছে ওর বাবা মাকে কেউই জানে না, সবাই ধরে নিয়েছে ও হয়তো একটা অনাথ আর বোকাশোকা ছেলে। কিন্তু ডঙ্গুর মনে প্রায় প্রশ্ন জাগে, 2টা বছর হয়ে গেল আমি এখানে পড়ে আছি, আমি লড়াইয়ে সেরা, আমি বেশ কয়েকটা ভাষা জানি, পৃথিবীর এমন কোনো অস্ত্র নেই যা আমি চালাতে পারি না, তাহলে আমাকে কেন এইরকম একটা বড়দের চরিত্র দিয়ে ফেলে রাখা হয়েছে? আমার কি এর থেকে বড় কোনো কাজ ছিল না? কিন্তু প্রশ্ন করার মতো সাহস বা উপায় কোনোটাই তার কাছে নেই, তাই সে চুপচাপ তার মিশন পালন করে যাচ্ছিল। তার প্রতিদিনের রুটিনটাও ছিল অদ্ভুত। সকালে ঘুম থেকে উঠেই সে নিজের নাকে এমন ভাবে খোঁচা দিত যাতে নাক দিয়ে পানি পড়ে আর চোখ লাল হয়ে থাকে, দেখলে মনে হবে ছেলেটার 12 মাস সর্দি জল লেগেই আছে। সিঁড়ি থেকে নামার সময় ইচ্ছা করে 2-1 বার আছাড় খেত যাতে মানুষ তাকে আরো বেশি বেকুব ভাবে। দোকানে কাজ করার সময় ছোট বাচ্চারা এসে এটা ওটা চুরি করত, ডঙ্গু সবকিছুই দেখতে পেত কিন্তু কিছুই বলতো না। সে চুপচাপ হিসাব রাখতো, আর মাস শেষে নিজের সামান্য বেতন থেকে সেই টাকাটা পূরণ করে দিত। একদিন দোকানে একটা মেয়ে আসে। আসলে এই মেয়েটা একটা প্রস্টিটিউট ছিল, আর তার পোশাক আশাক ছিল বেশ খোলামেলা। তাকে দেখেই ডঙ্গুর মাথা খারাপ হওয়ার দশা। বেচারা জীবনে এসব কিছু দেখেনি, উত্তর কোরিয়ায় তো এসব কিছু কল্পনারও বাইরে। সে নিজেকে সামলাতে না পেরে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করতে থাকে, শান্ত হওয়া ডঙ্গু, শান্ত হওয়া, ওইদিকে তাকাবি না, এগুলো তো সব বাচ্চাদের খেলনা, তোর মিশন এর থেকেও বড়, এসব সামান্য ব্যাপারে নজর দিলে চলবেই না। মেয়েটা তখন খেয়াল করে বলে, ওইদিকে তাকিয়ে আছো কেন? আমি তো সিগারেট চেয়েছিলাম। এদিকে আমাদের ডঙ্গুর অবস্থা তখন একেবারেই খারাপ। মিশনে ডঙ্গুর বেতন ছিল খুবই সামান্য, কিন্তু দেশপ্রেমের জোশে সে ওই টাকাতেও খুশি ছিল, আর সেই টাকাগুলো জমাতো একটা পুরনো টিনের কৌটায়। তার ছোট্ট একটা স্বপ্ন ছিল, মিশন শেষ হলে সে বীরের মতো উত্তর কোরিয়ায় ফিরে যাবে, এই জমানো টাকা দিয়ে একটা ভালো অ্যাপার্টমেন্ট কিনবে, আর তার মাকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। এই পৃথিবীতে আসলে তার মা ছাড়া আর কেউই নেই। এদিকে এই এলাকার সবাই ডঙ্গুকে একটা সাধারণ নিরীহ
আর বোকাশোকা ছেলে হিসেবেই চিনত, কিন্তু এই বোকা ছেলের আড়ালে কি যে একটা ভয়ানক গুপ্তচর লুকিয়ে আছে সেটা বিন্দুমাত্র কেউ টের পেত না। এদিকে ডঙ্গু এর মধ্যেই এলাকার প্রত্যেকটা মানুষের অভ্যাস, তাদের হাঁটা চলা, কথা বলার ধরন সবকিছু মুখস্থ করে ফেলেছে। তবে এই বোকা সাজার নাটকের মধ্যে ডঙ্গু সত্যি সত্যি একটা মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটার নাম ইউরান। আসলে মেয়েটা সবসময় ডঙ্গুর সাথে খুব ভালো ব্যবহার করত আর ওকে দেখে মিষ্টি করে হাসতো। আর ডঙ্গুও মনে মনে ভাবতো মেয়েটা কি সত্যি আমাকে পছন্দ করে। ইউরান একটা অফিসে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত আর প্রায় ডঙ্গুর দোকানে টুকটাক জিনিসপত্র কিনতে আসতো। ইউরানের একটা ছোট ভাই আছে, সে আবার হাই স্কুলে পড়ে। ছেলেটা একটা আস্ত বজ্জাত। সে ডঙ্গুকে পেলেই খেপাতো, বলতো ওই শালার পোশালা, আমার বোনের দিকে একদম নজর দিবি না। আমি কিন্তু তোর চোখের চাহনি দেখেই সবকিছু বুঝতে পারি। আমার বোনের কথা মাথায় আনলে কিন্তু তোর খবর আছে, একেবারে ভর্তা বানিয়ে ফেলবো। ডঙ্গু এইসব কথা শুনে চুপচাপ হজম করতো আর সে মনে মনে হাসতো। এলাকার সবাই তাকে বোকা ভাবলেও একজন কিন্তু ঠিকই ডঙ্গুর আসল পরিচয় জানতো। আসলে এই লোকটা ছিল আরেকজন উত্তর কোরীয় এজেন্ট। সে এখানে একটা ডেলিভারি ম্যানের কাজ করত। একদিন সে ডঙ্গুকে একা পেয়ে জিজ্ঞেস করে, দক্ষিণ কোরিয়ায় তোমার কতদিন হলো? ডঙ্গু একটু অবাক হলেও শান্ত গলায় বলে, আজকে নিয়ে 736 দিন। অন্যদিকে ওই ডেলিভারি ম্যান এখানে প্রায় 7-8 বছর ধরে কাজ করছে আর তার মনে এখন সন্দেহের দানা বেঁধেছে। সে হতাশ হয়ে ডঙ্গুকে বলে, আচ্ছা আমরা কি সত্যি দেশের জন্য কিছু করছি নাকি ওরা আমাদেরকে এমনি ফেলে রেখেছে? আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় আর মন চায় সবকিছু ছেড়ে দিয়ে দেশে চলে যায়। ডঙ্গু তখন তাকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর বলে, দেশের সাথে বেইমানি করার কথা স্বপ্নেও ভাববে না। আমাদের কর্নেল কি বলেছিলেন ভুলে গেছো? এর কিছুদিন পরেই ডঙ্গু তার আহম্মকি প্রমাণ করার জন্য এক সাংঘাতিক কাজ করে বসে। সে ঠিক করে সে পাবলিক ডেফিকেশন মিশন করবে। কি কথাটা একটু ভারী মনে হয়ে গেল তাই না? আসলে সে পাবলিক প্লেসে টয়লেট করবে। আর এই হারামজাদা সত্যি সত্যি একদিন রাস্তার মাঝখানে কুকুরের মতো পজিশন নিয়ে বসে পড়ে। কিন্তু বিধির বাম, ঠিক সেই মুহূর্তেই তার ক্রাশ ইউরান সামনে দিয়ে যাচ্ছিল আর তাকে দেখেই ডঙ্গুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মনে মনে সে নিজেকে গালি দিয়ে বলে, আজকে এই ফালতু কাজটা করার দরকার ছিল, সব শেষ। এর ফলও পেল হাতে নাতে। পরের দিন ইউরান, যে কিনা সবসময় ওকে দেখে হাসতো, সে ডঙ্গুকে দেখে এমন ভাবে মুখ ঘুরিয়ে গেল যেন সে রাস্তার কোনো আবর্জনা দেখেছে। এরপর ইউরানের ভাই এসে তাকে যাচ্ছে তাই ভাষায় অপমান করলো। শালা নোংরা ছোট লোক, তুই তো একটা কুকুরেরও অধম, রাস্তাঘাটে এসব কি করে বেড়াস? তোকে না আমি মানা করেছিলাম আমার বোনের দিকে তাকাতে? ডঙ্গু বরাবরের মতো চুপ করে সবকিছু শুনে গেল। যাই হোক, এরপর গল্পে এন্ট্রি হয় জো ডোয়াকের। সে হলো ওই দোকানদার মহিলার ছেলে যার বাড়িতে ডঙ্গু থাকে। ডোজোয়াক ডঙ্গুকে নিজের ভাইয়ের মতো মনে করত আর সে মনে করে ডঙ্গু দুনিয়ার জন্য বড্ড সরল সোজা একটা ছেলে। তাই সে ঠিক করে এই বোকা ভাইটাকে একটু মারপিট শেখাবে আর তাকে স্মার্ট বানাবে যাতে কেউ তাকে আর বিরক্ত করতে না পারে। কিন্তু তার এই কথা শুনে ডঙ্গুর গা তো রাগেই জ্বলে যায়। সে মনে মনে ভাবে, হারামজাদা, আমি হলাম একজন কিলিং মেশিন আর তুই আমাকে মারপিট শেখাবি? সে কল্পনা করে এক ঘুষিতে সে ডোজোয়াককে উড়িয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাস্তবে তো সে বোকা সেজে হ্যাঁ ভাই আচ্ছা ভাই করা ছাড়া আর কিছুই করতে পারে না। এর কিছুদিন পরেই সেই ডেলিভারি বয় ডঙ্গুর জন্য একটা চিঠি নিয়ে আসে আর এই চিঠিটা উত্তর কোরিয়ার সরকার পাঠিয়েছিল। আর এই চিঠির ভেতরে ছিল তার মায়ের একটা ছবি। ডঙ্গু তার মাকে প্রায় 11 বছর ধরে দেখেনি। সেই ছোট্টবেলায় উত্তর কোরিয়ার সেনাবাহিনী তাকে ট্রেনিং এর জন্য নিয়ে গিয়েছিল। তারপর থেকে মায়ের সাথে তার আর দেখা হয়নি। মায়ের ছবিটা দেখে ডঙ্গুর ভেতরটা মোচড় দিয়ে ওঠে। সেও মায়ের জন্য একটা চিঠি লেখে। সে আশায় বুক বাঁধে একদিন মিশন শেষ করে সে বীরের মতো তার মায়ের কাছে ফিরে যাবে। কিন্তু এভাবেই দিন যেতে থাকে। একদিন ডঙ্গু আর জোডোয়াক একটা বাড়িতে কিছু জিনিসপত্র ডেলিভারি দিতে যায় আর সেখানে ডঙ্গু একজোড়া অদ্ভুত জুতা দেখতে পায়। আর ওই জুতোগুলো দেখেই সে বুঝে ফেলে এই বাড়িতে কোনো উত্তর কোরিয়ার এজেন্ট লুকিয়ে আছে, কারণ ওই ডিজাইনের জুতা শুধু উত্তর কোরিয়ার স্পেশাল এজেন্টরাই ব্যবহার করত। ডঙ্গুর মাথায় তখন চিন্তা ঢোকে, নতুন এজেন্ট এসেছে, কিন্তু সে কি বন্ধু হিসেবে এসেছে নাকি শত্রু হিসেবে? আর ওই দিন সন্ধ্যায় ডঙ্গু তখন তার রেগুলার এক্সারসাইজ করছিল আর তখনই সেই নতুন এজেন্ট হঠাৎ করেই তার সামনে এসে হাজির হয়। ছেলেটার চুল পপ স্টারদের মতো কালার করা। দুজনে দেখা হওয়া মাত্রই কথা ছাড়াই এক ভয়ঙ্কর লড়াই শুরু হয়। লড়াই করতে করতেই দুজনের মনে পড়ে যায় কোরিয়ান সেই ট্রেনিং ক্যাম্পের দিনগুলো। তারা দুজন একই ব্যাচের ছিল আর ডঙ্গু ছিল তাদের স্কোয়াড কমান্ডার। লড়াই শেষে ডঙ্গু তাকে জিজ্ঞেস করে, আমি তো এখানে ছিলামই, তাহলে তোমাকে কেন আবার পাঠানো হয়েছে? তুমি কি আমার উপর নজরদারি করতে এসেছো? আর ছেলেটা তখন স্বীকার করে, হ্যাঁ, তুমি দেশের প্রতি এখনো অনুগত আছো কিনা সেটা দেখার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। কিন্তু ডঙ্গু তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। পরের দিন ডঙ্গু তাকে ফলো করে আর দেখে যে সে একটা রক ব্যান্ডের অডিশন দিতে গেছে। কিন্তু উত্তর কোরিয়ায় তো গিটার ব্যান্ড এসবের চল নেই। ওখানে তো শুধু ডিপ্রেশন আর একনায়কতন্ত্র চলে, মানে কিম জং উং আর কি। আর তাই অডিশন দিতে গিয়ে এই নতুন এজেন্ট এত জঘন্যভাবে গিটার বাজায় যে সেখানে থাকা জাজরা বলে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা কাক ঠোঁট দিয়ে তার আছড়ে দিচ্ছে। চিন্তা করা যায় কি ভয়ানক লেভেলের অপমান। যাই হোক, অডিশন থেকে বাদ পড়ে সে কাঁদতে কাঁদতে ডঙ্গুর কাছে এসে বলে, আমি সত্যি একজন রকস্টার হতে চেয়েছিলাম, কিন্তু সরকার আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে রকস্টার হওয়ার নাটক করতে, যাতে আমি মানুষের সাথে সহজে মিশে ফেলতে পারি। আমাকেও তোমার মতো একটা আহম্মকের চরিত্র পালন করতে হচ্ছে। ডঙ্গু তখন দীর্ঘশ্বাস ফেলে বলে, আরে তুই তো তাও রকস্টারের চরিত্র পেয়েছিস, আমি তো গত 3 বছর ধরে রাস্তায় কুকুরের মতো জীবন কাটাচ্ছি। আমার মতো তোকে তো আর পাবলিক প্লেসে হাগু করতে হয় না। যাই হোক, দুজনের দুঃখ শেয়ার করার পর চলে যায়। একদিন রাতে দরজায় ধুমধাম ধাক্কার আওয়াজে ডঙ্গুর ঘুম ভেঙে যায়। সে দেখে দরজায় একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। আসলে এই ছেলেটা প্রায় তাকে বিরক্ত করত, কিন্তু সেদিন সে কাঁদতে কাঁদতে তার কাছে
কাছে এসেছে। ছেলেটার বড় ভাইকে নাকি 2 ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এলাকার সবাই মিলে তখন খোঁজাখুঁজি শুরু করেছে। আর এটা শোনার পর ডুঙ্গু তখন তার স্পাই স্কিল কাজে লাগায়। সে বাচ্চাটার জামা থেকে লালা নিয়ে পরীক্ষা করে বুঝতে পারে ছেলেটার ডায়াবেটিস আছে। তার মানে সে নিশ্চয়ই মিষ্টি কিছু খেতে কোথাও গেছে। ডুঙ্গুর শোনার ক্ষমতা ছিল অসাধারণ। আর তারপরেই সে ছাদের উপর দিয়ে নিনজার মতো লাফিয়ে লাফিয়ে এগোতে থাকে। কিন্তু তাকে এই অবস্থায় যেন এলাকার কেউ দেখে না ফেলে, এজন্য সে একটা ছাদ থেকে দড়ি থেকে কাপড় খুলে নিজের পোশাক পাল্টে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ড্রেসগুলো ছিল আসলে মেয়েদের ড্রেস। শেষমেশ সে ছেলেটাকে খুঁজে পায় একটা নাপিতের দোকানে। আসলে ওই নাপিতটা বাচ্চাটার মাকে পছন্দ করত, তাই সে বাচ্চাটাকে কুকিজের লোভ দেখে দোকানে নিয়ে এসেছে যাতে বাচ্চার মায়ের সাথে ভাব জমানো যায়। এর মধ্যেই এলাকার লোকজন সেখানে পৌঁছে যায় আর ডুঙ্গুকে ওই অদ্ভুত মেয়েলি পোশাকে দেখে ফেলে। আর তাকে দেখে সস্তা স্পাইডারম্যান মনে হচ্ছিল। যাই হোক, এলাকার লোকজন মনে করে সেই হয়তো বাচ্চাটাকে কিডন্যাপ করেছে, তাই সবাই তখন তাকে ধরে মারতে যাবে। ডুঙ্গু তার শারীরিক কৌশল ব্যবহার করে সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে। এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়ার একদল এজেন্টের কাছ থেকে ভয়ঙ্কর কিছু তথ্য পায়। তারা জানতে পারে উত্তর কোরিয়া নাকি 16 বছর আগে স্কোয়াড 54 নামের একটা প্রোগ্রাম শুরু করেছিল। হাজার হাজার বাচ্চাদের মধ্যে থেকে সেরা বাচ্চাদেরকে বেছে নিয়ে তাদেরকে এমন ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে যে তারা এখন এক একজন জীবন্ত অস্ত্র। আর এই এজেন্টদেরকে সাধারণ মানুষের বেশে দক্ষিণ কোরিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে সময় মতো একটা বড়সড় আক্রমণ চালানো যায়। এই তথ্য পাওয়ার পর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বুঝতে পারে তাদের দেশ এখন একটা বিশাল বিপদের মুখে রয়েছে। আর এর কয়েকদিন পরেই সেই পুরনো ডেলিভারি বয় আবার ডুঙ্গুর কাছে আসে। সে জানায় 8 বছর পর তার মিশন শেষ হয়েছে, এবার সে দেশে ফিরে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে সে ডুঙ্গুর কাছে একটা বন্দুক চায়, কারণ তার পরিবার নাকি চীনে পালানোর সময় ধরা পড়েছে। তাই সে ঠিক করেছে দক্ষিণ কোরিয়ার কয়েকজন মিলিটারি অফিসারকে মেরে সে নিজেও আত্মহত্যা করবে, যাতে অন্তত এই ত্যাগের বিনিময়ে তার পরিবারকে মুক্ত করে দেওয়া হয়। ডুঙ্গু তাকে শান্ত করে বলে, কোনো বোকামি করো না, আমাদের কর্নেলের আদেশ ছিল যে কোনো পরিস্থিতিতেই বেঁচে থাকতে হবে। জীবিত অবস্থায় দেশে ফিরে যাও, পরিবারের সাথে জেলে হলেও অন্তত দেখা তো হবে। কিন্তু লোকটা জেদ ধরেই থাকে। ডুঙ্গু তাকে একটা খালি বন্দুক দেয়। লোকটা যখনই ট্রিগার টেপে দেখে বন্দুক খালি, তখন সে বুঝতে পারে বন্দুকটা আসলে খালি। ডুঙ্গু হতাশ হয়ে বলে, তুমি শোধরাবে না। এর মধ্যেই আমরা দেখি আরো একজন নতুন আর রহস্যময় এজেন্ট দক্ষিণ কোরিয়ায় এসেছে। সে আসলে একজন স্নাইপার। আর সে এসেই প্রথম কাজ হিসেবে সেই দল ত্যাগ করা এজেন্টকে গুলি করে মেরে ফেলে, যে স্কোয়াড 54 এর তথ্য ফাঁস করে দিয়েছিল। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা ওই গোপন এজেন্টকে ধরার জন্য একটা স্পেশাল ইউনিট গঠন করে। ওইদিকে ডুঙ্গু তার মাকে আরো একটা চিঠি লেখে। সে লেখে, মা, আমার মনে হয় আমি আর কখনোই তোমার কাছে ফিরতে পারবো না। হয়তো কোনো আত্মঘাতী মিশনে আমাকে জীবন দিতে হবে, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। আর মজার ব্যাপার হলো সে আজ পর্যন্ত একটা চিঠিও তার মায়ের কাছে পাঠাতে পারেনি। ডুঙ্গুর যখনই মন খারাপ হতো সে তার মাকে একটা করে চিঠি লিখ, আর সেই সবগুলো চিঠি সে জমিয়ে রেখেছিল তার বিছানার নিচে। ঠিক তখনই কেউ একজন তার মাথায় বন্দুক ঠেকায়। ডুঙ্গু শান্ত গলায় বলে, তুমি কি জানো তুমি কার মাথায় বন্দুক ধরেছো? আমি স্কোয়াড 54 এর কমান্ডার বলছি। আর তখন দেখা যায় আসলে এটা সেই স্নাইপার যে একটু আগে দল ত্যাগ করা এজেন্টকে মেরেছে। সে বলে, আমি শুধু পরীক্ষা করতে এসেছি, আপনি দেশের প্রতি এখনো অনুগত আছেন কিনা। এটা বলেই সে পালিয়ে যায়। ডুঙ্গু তার পিছু নেয়, কিন্তু ছেলেটা খুবই চালাক। সে সহজেই ডুঙ্গুকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এদিকে সে যখন ছেলেটার পিছু করছিল তখন সেই প্রস্টিটিউট মেয়েটা তাকে দেখে ফেলে, আর সে রাস্তায় থেকেই ডুঙ্গুর সাথে ফ্লার্ট করতে শুরু করে। আসলে মেয়েটা একটু লাল পানি খেয়েছিল, কিন্তু ডুঙ্গু তাকে বোনের মতো স্নেহ করে একটা পার্কে নিয়ে যায় আর তাকে দোলনায় বসিয়ে দোল দেয়। এই সামান্য আদরেই মেয়েটা কেঁদে ফেলে, আর সে বলে, আমাকে কেউ কখনো এমন ভাবে ভালোবাসেনি, সবাই শুধু আমার শরীরটাকেই চেয়েছে। সে তার জীবনের কষ্টের গল্প শোনায়। 17 বছর বয়সে সে ধর্ষণের শিকার হয়েছিল আর তার একটা বাচ্চা হয়েছিল, যাকে তার বাবা মা একটা আমেরিকান দম্পতির কাছে দিয়ে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, মরার আগে যদি কখনো আমি আমার বাচ্চাটাকে দেখতে পেতাম তাহলেও জীবনটা ধন্য হয়ে যেত। আর তার এই কথা শুনে ডুঙ্গু তাকে কথা দেয় সে চেষ্টা করবে। পরের দিন ডুঙ্গু তার সেই রকস্টার বন্ধুর কাছে গিয়ে ওই স্নাইপারের ব্যাপারে খোঁজ নেয়, কিন্তু রকস্টার এইসব বিষয় নিয়ে একটু মাথা ঘামায় না। বাড়ি ফেরার সময় ডুঙ্গু বুঝতে পারে সেই স্নাইপার আবারও তার পিছু নিয়েছে। এবার ডুঙ্গু চালাকি করে তাকে ধরে ফেলে, আর তখনই সে জানতে পারে ছেলেটা তার খুবই পরিচিত। সে উত্তর কোরিয়ার ট্রেনিং ক্যাম্পে ডুঙ্গুর অনেক জুনিয়র ছিল, আর ডুঙ্গুকে সে নিজের আইডল মনে করত। ছেলেটার নাম রি হেজিন। হেজিন জানায় সে দক্ষিণ কোরিয়া একজন হাই স্কুল ছাত্রের পরিচয়ে আছে, আর তার মিশন হলো ইউরনের ভাইয়ের সাথে বন্ধুত্ব করা। একদিন সন্ধ্যায় তারা দেখে ইউরনের বস রাস্তায় তাকে একা পেয়ে বিরক্ত করছে। ডুঙ্গু তখন হেজিনকে বলে, যাও ওকে সাহায্য করো। হেজিন প্রথমে রাজি হয় না। তখন ডুঙ্গু কমান্ডার হিসেবে তাকে অর্ডার দেয়। সে বলে, তুমি যদি এখন ওর বোনকে সাহায্য করো তাহলে ওর ভাই তোমাকে আরো বেশি বিশ্বাস করবে, তোমার কাজ সহজ হয়ে যাবে। এরপর হেজিন গিয়ে লোকটাকে ধরে সেই মেইলি পোশাকটা পরিয়ে দেয় যেটা ডুঙ্গু আগে পরেছিল, আর ভিডিও করে তাকে ব্ল্যাকমেইল করে। এর কিছুদিন পর মহল্লায় একটা বারবিকিউ পার্টি হয়, সেখানে সবাই মিলেমিশে আনন্দ করছিল। এই দৃশ্য দেখে ডুঙ্গু, রকস্টার আর হেজিনের মনে হয় তারা আস্তে আস্তে এই মানুষগুলোর মায়ে জড়িয়ে পড়েছে, আর এই সাধারণ আর সুন্দর জীবনটাই তাদের ভালো লেগে যাচ্ছে। অন্যদিকে তখন উত্তর কোরিয়ার ক্ষমতার পালা বদল হয়। নতুন প্রতিরক্ষা মন্ত্রী সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়ার সাথে তাদের সম্পর্ক ভালো করতে হবে। তাই তিনি কর্নেলকে আদেশ দেন, স্কোয়াড 54কে ভেঙে দাও, ওদের সবাইকে দেশে ফিরিয়ে এনে দেশদ্রোহী ঘোষণা করো অথবা ওখানেই মেরে ফেলো। কর্নেল অনুরোধ করেন, স্যার ওরা দেশের জন্য জীবন বাজি রেখেছে, মরলে ওরা বীরের মতোই মরবে। তখন ঠিক হয় ওদের সবাইকে
তাদেরকে দক্ষিণ কোরিয়াতেই আত্মহত্যার আদেশ দেওয়া হবে, আর যারা আদেশ মানবে না কর্নেল নিজে গিয়ে তাদেরকে মেরে ফেলবে। ডঙ্গুর শান্ত জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ঝড়। তার পেজারে একটা কোডেড মেসেজ আসে, আর সেখানে লেখা ছিল সেলফ ডিস্ট্রাক্ট। তার মানে তাদেরকে আত্মহত্যা করার আদেশ দেওয়া হয়েছে। শুধু সে না, দক্ষিণ কোরিয়ায় থাকা স্কোয়াড 54 এর সব এজেন্টদের কাছেই একই আদেশ পৌঁছায়। এরপরেই শুরু হয় গণহারে আত্মহত্যা। কিন্তু ডঙ্গু তার রকস্টার বন্ধু আর হেজিন এই আদেশ মানতে পারে না। হেজিন, যে কিনা দেশের প্রতি সব থেকে অনুগত, সে খেপে গিয়ে ডঙ্গুকে বলে, কমান্ডার, আপনি কেন এখনো বেঁচে আছেন? দেশের আদেশ অমান্য করছেন। ডঙ্গু বলে, এত বছর ট্রেনিং করে এত কষ্ট করে এখানে পড়ে থাকলাম, দেশের কোনো কাজই তো লাগলাম না, এখন কেন মরতে হবে? তার কারণটা অন্তত আমি জানতে চাই। আমার মায়ের কি হবে? সরকার কি তার কোনো দায়িত্ব নেবে? এই নিয়ে তিনজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এদিকে দক্ষিণ কোরিয়ার স্পেশাল ইউনিটও বাকি তিনজনকে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। ইউনিটের এক অফিসার ডঙ্গুকে খুঁজে বের করে তাকে আত্মসমর্পণ করতে বলে। সে জানায় সেও একসময় উত্তর কোরিয়ার এজেন্ট ছিল, কিন্তু দেশ তার সাথে বেইমানি করেছে। সে ডঙ্গুকে বোঝানোর চেষ্টা করে, উত্তর কোরিয়া তোমাদেরকে শুধুই ব্যবহার করবে, দেশপ্রেমের নামে তোমাদের জীবন নিয়ে খেলবে। কিন্তু ঠিক তখনই হেজিন এসে তার উপর হামলা করে, আর দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্সের হাতে ধরা পড়ে যায়। ডঙ্গু বুঝতে পারে খেলা শেষ। সে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে চুল কেটে ফেলে, তার বোকাটে ভাব ঝেড়ে ফেলে, আর তার আসল রূপে সবার সামনে আসে। আর সে তার সেই মায়ের মতো দোকানদার মহিলার কাছ থেকে বিদায় নেয়। ইউরানা তার ভাইয়ের কাছে গিয়ে এমন ভাবে কথা বলে যেন সে অন্য কোনো দুনিয়ার মানুষ। সে তার জমানো সব টাকা সেই প্রস্টিটিউট মেয়েটাকে দেয়, আর তার সাথে একটা আমেরিকান ঠিকানাও তাকে দেয়। ডঙ্গু বলে, এই টাকাটা নিয়ে তোমার ছেলের কাছে চলে যাও। এরপর ডঙ্গু জানতে পারে সেই মুখে দাগওয়ালা কর্নেল তাদেরকে মারার জন্য নিজেই দক্ষিণ কোরিয়ায় চলে এসেছে, আর এখন তাদের বাঁচার একটাই পথ, কর্নেলের মুখোমুখি হওয়া। রকস্টার আর ডঙ্গু একটা পরিত্যক্ত বিল্ডিং এ আশ্রয় নেয়, যেখানে সেই মোটা ডেলিভারি ম্যানকে তারা পাহারায় রেখেছিল। কিন্তু সেখানে গিয়ে তারা ভয়ঙ্কর একটা সত্য জানতে পারে, এই ডেলিভারি ম্যান আসলে কোনো সাধারণ এজেন্ট না। সে আসলে উত্তর কোরিয়ার একজন বড় মাপের কর্মকর্তা, যে এখানে সবার উপর নজর রাখার জন্য ছিল। সে হাসতে হাসতে ডঙ্গুকে বলে, তুমি কি জানো, যখনই কোনো এজেন্টকে বিদেশে পাঠানো হয় তখনই তার পরিবারকে জেলে ঢোকানো হয়, যাতে তারা কোনো বেইমানি করতে ভয় পায়। তুমি যখন আত্মহত্যার আদেশ পাওনি, ঠিক তখনই তোমার মাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই কথাটা শোনার পর ডঙ্গুর পৃথিবীটা যেন কেঁপে ওঠে। ঠিক সেই মুহূর্তেই কর্নেল তার দলবল নিয়ে সেখানে এসে হাজির হয়। একই সময় দক্ষিণ কোরিয়ার স্পেশাল ফোর্সও বিল্ডিংটা ঘিরে ফেলে, আর স্পেশাল ফোর্সের সাথে আসা হেজিন তার কমান্ডারকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, আর উত্তর কোরিয়ার লোকদের উপর গুলি চালাতে শুরু করে। বিল্ডিং এর ছাদে কর্নেল আর ডঙ্গুর মধ্যে ভয়ানক একটা লড়াই শুরু হয়। রকস্টার কর্নেলের লোকদের সাথে লড়াই করতে থাকে। কর্নেল ডঙ্গুর চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। সে যখন ডঙ্গুকে প্রায় মেরেই ফেলতে যাবে, তখন হেজিন এসে কর্নেলকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। কিন্তু কর্নেল মরার আগে একটা গ্রেনেড বের করে। ঠিক তখনই রকস্টার কর্নেলকে জড়িয়ে ধরে ছাদ থেকে লাফ দেয়, আর একটা বিশাল বিস্ফোরণে দুজনেই মারা যায়। রকস্টার নিজের জীবন উৎসর্গ করে বাকিদেরকে বাঁচিয়ে দেয়। হেজিন দৌড়ে তখন তার কমান্ডারের কাছে যায়, কিন্তু এদিকে ডঙ্গু তখন পুরোপুরি ভেঙে পড়েছে। মায়ের মৃত্যুর শোক, এতদিনের মিথ্যা জীবন, সবকিছু মিলেই সে দিশেহারা। সে হেজিনকে আত্মসমর্পণ করতে বলে। ডঙ্গু কাঁদতে কাঁদতে বলে, আমাদের আর কেউ নেই হেজিন, আমাদের কোনো দেশও নেই। ঠিক তখনই ডঙ্গু তার জ্যাকেটের পকেট থেকে একটা ব্যাংক অ্যাকাউন্টের বই খুঁজে পায়। এটা সেই দোকানদার মহিলা তার জন্য খুলেছিলেন, আর সেখানে লেখা ছিল আমার বোকা ছেলেটার ভবিষ্যতের জন্য। ডঙ্গু বুঝতে পারে যে নিজের মাকে 16 বছর দেখেনি, কিন্তু এখানে সে আরেকটা মা, আরেকটা পরিবার পেয়েছিল। সে চিৎকার করে কাঁদতে শুরু করে, আমি এই নতুন পরিবারের সাথেই থাকতে চাই, আমি ওদের কাছে ফিরে যেতে চাই। আর তার এই অবস্থা দেখে হেজিন ঘাবড়ে যায়, আর দক্ষিণ কোরিয়ার ফোর্সের উপর গুলি চালাতে শুরু করে। আর নিজেদেরকে বাঁচাতে দক্ষিণ কোরিয়ার ফোর্সও তখন গুলি চালায়। আর এই অবস্থায় ডঙ্গু তখন তার প্রিয় জুনিয়রকে বাঁচাতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু বৃষ্টির মতো গলিতে দুজনেই ছাদ থেকে নিচে পড়ে যায়। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়, একরাশ কষ্ট আর হাহাকার নিয়ে। এই সিনেমাটা আসলে একটা অ্যাকশন সিনেমা না, এটা একটা প্রোপাগান্ডা সিনেমাও বটে। উত্তর কোরিয়ার মানুষদেরকে এটা দেখানোর জন্য বানানো হয়েছিল যে দেশের সাথে বেইমানি করলে বা বিদেশে গেলে পরিণতি কতটা ভয়ানক হতে পারে। তবে সত্যি বলতে কি, দেশপ্রেমের চেয়েও বড় হলো মানুষের অধিকার, মানুষের সুখ। যেই দেশ তার জনগণকে শান্তিতে রাখতে পারে না, সেই দেশের প্রতি ভালোবাসাটাও কেমন যেন মেকি হয়ে যায়। উত্তর কোরিয়ার মানুষগুলো হয়তো পৃথিবীর সব থেকে দুর্ভাগা, আর আমরা হয়তো মিডিয়াম লেভেলে দুর্ভাগা। যাই হোক, গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটা তো এখানেই শেষ হয়ে যায়, কিন্তু মনের ভেতরে একটা হাহাকার রেখে যায়। সেটা কি আপনি টের পাচ্ছেন? রাইওয়ান তার সারাটা জীবন যেই দেশপ্রেমের মন্ত্র জপে বড় হয়েছিল, যে দেশের জন্য সে নিজের পরিচয়, নিজের মা, এমনকি নিজের যৌবনটাকেও বিসর্জন দিল, সেই দেশই শেষ পর্যন্ত তাকে কি দিল? শুধু একটা বেইমানের তকমা আর মৃত্যুর পরোয়ানা। সিনেমার শেষ দৃশ্যে রায়ন যখন তার জ্যাকেটের পকেট থেকে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা খুঁজে পেয়েছিল, যেখানে লেখা ছিল আমার বোকা ছেলেটার ভবিষ্যতের জন্য, সেটা দেখার পর আসলে চোখের পানি ধরে রাখা কঠিন। যেই মা তাকে জন্ম দিয়েছিল, তাকে সে 16 বছর দেখেনি, কিন্তু যাকে সে শুধু এক টুকরো আশ্রয় আর 2 বেলা খানার উৎস ভেবেছিল, সেই অজানা মহিলাটাই নিজের অজান্তেই কখন যে তাকে আপন ছেলে ভেবে বসেছিল, সেটা হয়তো ডঙ্গু তার জীবনের শেষ পর্যায়ে এসে বুঝেছে। এই গল্পটা আমাদেরকে একটা বড় শিক্ষা দেয়। আমরা অনেক সময় বড় বড় আদর্শ, রাজনীতি বা ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে যায় যে পাশের রক্তবাংশের মানুষগুলোর ভালোবাসা আর মায়া আমাদের চোখেই পড়ে না। রায়ন তো মরতে চায়নি, সে শুধু একটুখানি সাধারণ জীবন চেয়েছিল, কিন্তু ক্ষমতার লড়াইয়ে সবসময়
সময় বলি হতে হয় আমাদের মতো সাধারণ মানুষদেরকে। আসলে দেশপ্রেম মানে কি? শুধু অন্ধভাবে কারো আদেশ মেনে নেওয়া, নাকি দেশপ্রেম মানে সেই দেশের সাধারণ মানুষগুলোকে ভালোবাসা, যেই আদর্শ আপনাকে আপনার পরিবার থেকে আলাদা করে দেয়, যে আদর্শ আপনাকে মানুষ নয় বরং একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চায়, সেই আদর্শ কি সত্যি সম্মানের? রায়নের মতো হয়তো আজও পৃথিবীর কোথাও না কোথাও কোনো এক যুবক এক মিথ্যা মরিচিকার পেছনে নিজের জীবনটাই শেষ করে দিচ্ছে, অথচ জীবনের আসল সার্থকতা হয়তো লুকিয়ে ছিল সেই ছোট্ট মহল্লার সাধারণ এক আড্ডায়, এক কাপ চায়ে কিংবা মায়ের হাতে স্নেহে। আমাদের জীবনটা হয়তো নিখুঁত নয়, আমাদের অনেক অভাব আর অভিযোগ আছে, কিন্তু দিন শেষে আমাদের একটা পরিচয় আছে, আমাদের ভালোবাসার মানুষগুলো পাশে আছে। এটাই কি সব থেকে বড় পাওয়া না? যাই হোক, এতটুকুই বলা ছিল। গল্পটা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন আসমা খানম আপু। তিনি বলেছিলেন, আমি যদি অদৃশ্য হতে পারতাম তখন আমি লুকিয়ে লুকিয়ে বাইরে যেতাম, মাস শেষ হলে লুকিয়ে লুকিয়ে এখানে সেখানে সারাদিন ঘুরে বেড়াতাম আর দোকান থেকে এটা ওটা খেতাম, আরো কত কি যে করতাম। আমি আপনার সব ভিডিও দেখি, আপনার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, প্লিজ আমার কমেন্টটা পড়বেন। এই তো আপু পড়ে ফেললাম, আর কমেন্টটা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।